রূপনগর রাজ্যের রাজার ছিল স্বর্ণমালা নামে এক সুশ্রী রাজকুমারী। তবে রাজকুমারী ছিল একেবারেই অন্যরকম। সে রাজবাড়ির অন্য কারো সাথে তেমন মিশত না। ধবধবে সাদা একটা ইঁদুরের সাথে সে রাজবাড়ির বাগানে বসে সময় কাটাতো। রাজকুমারী স্বর্ণমালা, আমরা যে তোমাকে এত বারণ করছি, তুমি তো আমাদের কোনো কথাই শুনছো না। ক্ষমা করবেন মা, তবে তোমরা আমাকে যে কাজ করতে বারণ করছো সেটা অযৌক্তিক। তাছাড়া আমি তো অন্যায় কোনো কাজ করছি না। রাজকুমারী, তুমি কিছুতেই বুঝতে পারছো না এই ইঁদুরের সাথে তোমার সময় কাটানোর কথা অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়লে কি হবে বলো তো? তখন কি কোনো রাজপুত্র বা রাজা তোমাকে বিয়ে করতে আগ্রহী হবেন? আমি এসব নিয়ে একদম চিন্তা করি না মা। যে আমাকে সত্যিই ভালোবাসবে, দেখবে সে একদিন ঠিক আমাকে এসে নিয়ে যাবে। কি হলো রানী, তুমি কি স্বর্ণমালাকে বোঝাতে পারলে? ক্ষমা করবেন মহারাজ, আপনার মেয়েকে বোঝানো আমার সাধ্য না। রাজকুমারী স্বর্ণমালা, আজকে থেকে তোমাকে এই ইঁদুরের সঙ্গ ত্যাগ করতে হবে। এটা আমার অনুরোধ না, বরং আদেশ। আমি কালই তোমার বিয়ের জন্য লোক পাঠাতে শুরু করব। কিন্তু বাবা, আমি তো বিয়ে করব না তা বলিনি। তবে তার জন্য আমাকে ইঁদুর বন্ধুর সঙ্গ ত্যাগ করতে হবে কেন? আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না স্বর্ণমালা। তুমি যদি এক্ষুনি এই ইঁদুরটার সঙ্গ ত্যাগ না করো, তাহলে সেনা এনে জোর করে আমাকে কাজটা করতে হবে। রাজকুমারী স্বর্ণমালা ইঁদুরটার কানে কানে কিছু একটা কথা বলে ওকে মুক্ত করে দেয়। ঠিক তখনই এক সেনা ছুটতে ছুটতে এসে মহারাজের সামনে দাঁড়ায়। মহারাজের জয় হোক। বলো সেনা, হঠাৎ করে আমার কাছে কি দরকারে? মহারাজ, সব বিনাশ হয়ে গেছে, রাজ্যের উপর আক্রমণ ধেয়ে আসছে। কি বলছো তুমি এসব? কোন রাজ্যের এত বড় সাহস যে আমার রাজ্যের উপর আক্রমণ করতে আসে? অন্য কোনো রাজ্য নয় মহারাজ, যে তান্ত্রিককে আপনি কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন, সেই তান্ত্রিক আপনার রাজ্য আক্রমণ করতে আসছে। সর্বনাশ, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। ওই দুষ্টু তান্ত্রিককে মুক্তি দেওয়া আমার একদম ঠিক হয়নি। মহারাজ, আপনাকে কিছু একটা করতেই হবে। ওই তান্ত্রিক যে পথ দিয়ে আসছে, ওই পথের দুই পাশে লোক একে একে মরতে শুরু করেছে। মহারাজ, এখন কি হবে? ওই তান্ত্রিকের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো? তোমরা কোনো চিন্তা করো না, এক্ষুনি প্রাসাদের ভেতরে চলে এসো সবাই। কিছুক্ষণের ভেতরে রাজা সবাইকে নিয়ে রাজ দরবারে এসে উপস্থিত হয়। আর সেখানে আসতে না আসতেই দেখতে পায় সেই ভয়ঙ্কর কালো দুষ্টু তান্ত্রিক এসে উপস্থিত হয়েছে। তার দুই চোখে যেন রাজ্যের রাগ ভর্তি। আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছিস রাজা। অবশ্য আমি জানি এত তাড়াতাড়ি তুই আমাকে ভুলে যাবি না। আমিও তোকে ভুলে যাইনি। তাই তো দেখ, আমি তোর ওপর প্রতিশোধ নিতে চলে এসেছি। তোর অপকর্মের কারণে আমি তোকে আগে একবার বন্দি করেছিলাম, এবার তোকে আবারও বন্দি হতে হবে। সব সময় তো ভাগ্য তোর হয়ে কথা বলবে না রাজা। এখন সময়টা আমার হাতে, তাই এই সময়ের সৎ ব্যবহার আমি অবশ্যই করব। সেনা, বন্দি করো এই দুষ্টুকে। রাজার কথা মতো দুজন সেনা দুপাশ থেকে তান্ত্রিকের দিকে ছুটে যায়। কিন্তু সাথে সাথে তান্ত্রিকের গলায় ঝোলানো একটা মাথার খুলি থেকে লাল আলো এসে ওদের শরীরে আঘাত করে। আর সাথে সাথে দুজন সেনা ছটফট করতে করতে মারা যায়। আমি তোকে বলেছিলাম রাজা, এখন সময়টা পুরোপুরি আমার হাতে। তুই যে চেষ্টাই করিস না কেন, সব কিছু ব্যর্থ হবে। পথে আস্তে আস্তে আমি অনেক মানুষকে মেরে ফেলেছি, কিন্তু তোদেরকে আমি মারবো না। তোদেরকে আমি অমরণ ঘুম পাড়িয়ে রাখবো। এই রাজ্যটা হয়ে যাবে এক ঘুমন্ত নগরী। না দুষ্টু তান্ত্রিক, না, তুই এমন কোনো কাজ করতে পারিস না। আমি তোকে এই কাজ করতে দেব না। রানী, এক্ষুনি স্বর্ণমালাকে নিয়ে এখান থেকে পালাও। কিন্তু রাজার কথা শেষ হওয়ার আগেই ওই দুষ্টু তান্ত্রিকের গলায় ঝোলানো খুলি থেকে আবার একটা লাল আলো গিয়ে ওদের উপরে পড়ে। আর সাথে সাথে যেন রাজ্যের ঘুম এসে
রানী ও রাজকুমারীর উপর ভর করে। তারপর এক এক করে রাজদরবারে উপস্থিত সবাই ঘুমে ঢলে পড়ে। অবশেষে অবশেষে আমার প্রতিশোধ পূর্ণ হলো। এবার আমি মনের সুখে এই ঘুমন্ত নগরীর উপর রাজত্ব করব। আমার আদেশই হবে এই রাজ্যের শেষ কথা। আমাকে আর কেউ এই সিংহাসন থেকে নামাতে পারবে না, কেউ না। তান্ত্রিক লক্ষ্য করল না যে ঠিক এই সময়ে সিংহাসনের নিচ থেকে রাজকুমারী স্বর্ণমালার পালিত সেই ইঁদুরটা ছুটে দূরে মিলিয়ে গেল। এরপর কেটে গেল 3 দিন 3 রাত। বন, পাহাড় এবং নদীর পাড় ধরে ওই ইঁদুর কেবল ছুটেই চলেছে। হঠাৎ এক সময়ে ইঁদুরটা একটা পাহাড়ের গুহার সামনে এসে থামে। ইঁদুরটা যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানে গাছের ডালে ছিল একটা মস্ত বড় ঈগল। ওটা ইঁদুরটাকে ধরার জন্য ছো মারতে যাবে, ঠিক এই সময়ে একটা তীর এসে ঈগলের গায়ে বিঁধে যায়। না না ইগল, এটা তুমি একদম ঠিক করলে না। এখানে উপস্থিত সমস্ত পশু পাখিকে তো আমি রোজ খাবার দিই, তারপরেও তুমি এই ছোট্ট সুন্দর ইঁদুরটির ওপর আক্রমণ চালাতে চেষ্টা করলে। কাজটা তুমি একদম ঠিক করনি। এ কি, এ তো বড় অদ্ভুত কাণ্ড। এই ইঁদুরটি আমাকে ঘিরে এমন করে ঘুরছে কেন? তার মানে কি ও আমাকে কিছু একটা বোঝাতে চায়? কিন্তু এই অবলা প্রাণীটি আমাকে কি বলতে চায়? আমি তো ওর ভাষা কিছুই বুঝতে পারছি না। এরপর ইঁদুরটি হঠাৎ করে আবার ছুটতে শুরু করে। এই বীর প্রতাপ ছিল একজন রাজপুত্র। সে যুদ্ধ আর মায়াবিদ্যায় বিশেষ পারদর্শিতা অর্জন করার জন্য বনের গুহায় থাকত। কিছু বিপদের সম্ভাবনা আঁচ করতে পেরে সে ইঁদুরের সাথে চলল। তারপর এক এক করে আবার কেটে গেল 3 দিন 3 রাত। একদিন সকালবেলা ইঁদুরটি এসে রূপনগর রাজ্যের প্রাসাদের বাইরে থামে। ইঁদুরটা তো ঠিক এই প্রাসাদের সামনে এসে থামলো। তার মানে এই প্রাসাদের ভেতর নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এখানে বাইরে দাঁড়িয়ে থাকাটা বোধহয় ঠিক হবে না। আমি ভেতরে গিয়ে দেখি কি হয়েছে। এই বলে রাজপুত্র বীরপ্রতাপ সাবধানে 1 পা 2 পা করে প্রাসাদের ভিতরে ঢুকে পড়ে। আর ভিতরে ঢুকতেই সে রীতিমতো অবাক হয়ে যায়। গোটা রাজদরবারে অনেকগুলো মানুষ একে একে লাইন দিয়ে শুয়ে আছে। এ আমি কি দেখছি? এতগুলো মানুষ এমন করে মরার ঘুম ঘুমিয়ে আছে কেন? এই যে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? উঠে পড়ুন। আপনারা এমন করে ঘুমাচ্ছেন কেন? না, মনে হচ্ছে এইভাবে আমি ওনাদের ঘুম ভাঙাতে পারবো না। সাধারণ ঘুম হলে আমার ডাকাডাকিতে ওনাদের ঘুম ভেঙে যেত। আমি যতটুকু মায়া শক্তি শিখেছি তা দিয়ে বুঝতে পারছি এদের উপর নিশ্চয়ই কোনো মায়াবিদ্যার প্রয়োগ করা হয়েছে। রাজকুমার বীরপ্রতাপ দৃঢ় পায়ে রাজা ও রানীর দিকে এগিয়ে যায়। তারপরে তাদের পাশে বসে তাদের মাথায় হাত রেখে বলে, হে আমার মায়া শক্তি, এতদিন আমি তোমাকে যতটুকু অর্জন করতে পেরেছি তাই দিয়ে ওদের ঘুম ভাঙাতে চাই। তুমি ওদের ঘুম ভাঙিয়ে দিতে আমাকে সাহায্য করো। কে তুমি পুত্র? আমাদেরকে কিভাবে এই বিপদ থেকে বাঁচালে? আমি রাজকুমার বীরপ্রতাপ। আমি আমার মায়াবিদ্যাকে কাজে লাগিয়ে এই মায়াকে কাটিয়েছি। পুত্র, দয়া করে তুমি আমাদের রাজকন্যা স্বর্ণমালার ঘুম ভাঙিয়ে ওকে মায়ামুক্ত করো। এক দুষ্ট তান্ত্রিকের কারণে আমাদেরকে এতদিন কষ্ট ভোগ করতে হয়েছে। রাজকুমার রাজকন্যাকে স্পর্শ করতে যাবে, ঠিক এই সময়ে রাজদরবারের ভিতর থেকে ভেসে আসে সেই দুষ্টু তান্ত্রিকের কণ্ঠস্বর। মুহূর্তের ভিতর সবাই রীতিমতো চমকে ওঠে। আমার সামনে বসে তুই আমার মায়া শক্তি কাটিয়ে দিয়েছিস? তোর এত বড় সাহস! কে তুই? কে তুই শুনে? তা বলার আগে আমি রাজকুমারীর মায়া কাটিয়ে ফেলবো, আর এই কাজে তুই আমাকে আটকাতে পারবি না। কি যেন বলেছিলি? তোকে এই কাজ থেকে কেউ আটকাতে পারবে না। নে, আমি তোর 2 হাতকেই পাথর করে দিলাম। এবার দেখি তুই কিভাবে এই বিপদ থেকে ওদেরকে বাঁচাস। আমি এখনো বেঁচে আছি রে শয়তান, আর আমার হাতে তলোয়ার থাকলে কারো সাধ্য নেই আমাকে পরাজিত করে।
শোন হে বোকার দল, আমার সমস্ত শক্তি ওই মরার মাথার খুলির ভেতর লুকানো আছে। এবার ভালো করে তাকিয়ে দেখ, খুলিটা ওই ছাদের সাথে ঝোলানো। ওই খুলিটা একবার মাটিতে ফেলতে পারলে তবেই আমি পরাজিত হব। কিন্তু তোরা তো কেউ ওই খুলির নাগাল পাবি না, কারণ তোরা আমার মায়া বিদ্যায় বাঁধা পড়ে গেছিস। ঠিক এই সময়ে ঘটে যায় এক আশ্চর্য কাণ্ড। হঠাৎ করে দরবারের ছাদ থেকে ওই সাদা মরার মাথার খুলিটা মাটিতে আছড়ে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। সাথে সাথে দরবারে উপস্থিত সবার উপর থেকে মায়া কেটে যায় এবং সবার ঘুম ভেঙে যায়। সবাই তাকিয়ে দেখতে পায় তাদের একটা রশি ধরে ঝুলছে রাজকুমারী স্বর্ণমালার পালিত সেই সাদা ইঁদুর। এটা কিভাবে হলো? আমার এত বড় সর্বনাশ কে করলো? তোকে পরাজিত করতে আমাদের কিছুই করতে হয়নি রে দুষ্ট। সামান্য একটা ইঁদুর তোর সমস্ত মায়াবিদ্যাকে শেষ করে ফেলেছে। তুই পরাজিত হয়ে গেছিস রে দুষ্ট তান্ত্রিক। সেনারা, এই তান্ত্রিককে বন্দি করো। রাজপুত্র বীর প্রতাপের এই উপকারে রাজা, রানী ও রাজকুমারী স্বর্ণমালা ভীষণ মুগ্ধ হয়। পরদিনই মহা ধুমধাম করে রাজপুত্রের সাথে রাজকুমারী স্বর্ণমালার বিয়ে হয়ে যায়। সেই সাথে রাজ্যের উপর থেকে সমস্ত বিপদ চিরতরে দূর হয়ে যায়।